নিজের বিয়ে করা বউকে স্পর্শ করার অপরাধে যেদিন বাসর ঘরে চরম অপমান সহ্য করতে হয়েছিল, সেদিনও আমি চুপ করেছিলাম। অনেক ভালোবাসা নিয়ে যখন মেয়েটার হাতে হাত রেখেছিলাম, তখন মেয়েটা তার হাত সরিয়ে নিয়ে বলেছিল, আপনাদের মতো ছেলেদের লজ্জা বলতে কোনো কিছু নেই। মেয়ে দেখলে নিজেদেরকে ঠিক রাখতে পারেন না। ভালোভাবে যে মেয়েটাকে চেনেন না, জানেন না, সেই মেয়েটার অনুমতি না নিয়ে তার হাতে হাত রেখে ফেললেন, তাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগলেন। আচ্ছা বলেন তো, বিয়ের আগের আমার সাথে আপনার তেমন কোনো পরিচয় হয়েছে কি, যে পরিচয়ে আপনি লজ্জা শরমের মাথা খেয়ে আমার হাতে হাত রেখেছেন? আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, সেটা আমরা কোনোদিন ভুলব না। কিন্তু তাই বলে বাবা যখন বলল আমার কথা, তখনই বিয়ে করতে রাজি হয়ে গেলেন? একটাবারও আমার কথা ভাবলেন না? আমার আপনাকে পছন্দ হবে কিনা এটা চিন্তা করলেন না? আপনি আমাকে ভুলেও স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কোনোদিন নিজের স্বামী হিসেবে মেনে নিব না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। কথাগুলো যখন নাদিয়া বলছিল, তখন আমি নীরবে কিছুক্ষণ অনেক অপরাধী চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বাইরে গিয়ে অঝোরধারায় চোখের পানি ফেলছিলাম। কিছুদিন পরে নাদিয়ার এক চাচাতো বোনের বিয়েতে যাই। সেখানে পরিবারের সবার সাথে যখন কথা বলছিলাম, তখন নাদিয়া আমার একটা কথায় রাগ করে ফেলে। সেই রাগে সে সেখান থেকে চলে আসে। সবার অনুরোধে আমি পেছন থেকে নাদিয়াকে আটকানোর জন্য তার হাত ধরে ফেলি। আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে এত মানুষের সামনে সে আমাকে কিছু বলতে পারবে না, হয়তো পরে বলবে। তাই তাকে আটকানোর জন্য তার হাত ধরলাম। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি যখন পেছন থেকে নাদিয়ার হাত ধরলাম, তার 1 সেকেন্ড পরে নাদিয়া আমার গালে একটা থাপ্পড় মারল। সেদিন আমি সত্যি বোবা হয়ে গিয়েছিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। বিয়েবাড়ির সবাই নাদিয়ার ব্যবহারে অনেক অবাক হলেও আমি হইনি, কারণ ভুলটা আমারই ছিল। তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি। এর শাস্তি আমি পেয়েছি। লজ্জা ঘৃণায় চুপ করে সেখান থেকে চলে আসি আমি। ফুটপাত দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকি আর নিজের অতীতটাকে নিয়ে ভাবতে থাকি। আমার জীবনে দুঃখের তুলনায় সুখের পরিমাণ খুবই নগণ্য। 10 বছর বয়সে যখন আমার মা মারা যান, সেদিনই আমার জীবন থেকে সুখ নামক জিনিসটা চিরতরে হারিয়ে যায়। নাদিয়াকে পেয়ে ভেবেছিলাম আমার দুঃখের অধ্যায় শেষ হয়েছে। হারিয়ে যাওয়া সুখ আবার আমার জীবনে ফিরে এসেছে। কিন্তু সুখ ফিরে আসেনি, বরং দুঃখগুলো সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হানা দিয়েছে। মা মারা যাওয়ার পরের দিনই বাবা বিয়ে করে নিয়ে আসেন। প্রথম নতুন মা পেয়ে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু কিছুদিন পর সে খুশি আর থাকলো না। আমি বুঝতে পারলাম আমার নতুন মা কারোর সাথে সবসময় কথা বলেন। একদিন সাহস করে বাবাকে কথাগুলো বললাম। সেদিন বাবা কিছু বলেনি, শুধু বলেছিল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। তার কিছুদিন পরেই আমার নতুন মায়ের ছোট বোন আমাদের বাড়িতে আসে। একদিন ভুল করে আমি তাকে ভেজা কাপড়ে দেখে ফেলি। তখন আমার বয়স ছিল 13 বছর। তখনই আমি তার কাছে ক্ষমা চাই, কারণ সে আমার থেকে বয়সে প্রায় 7 বছরের বড়। আমি তাকে বলি, আমি ইচ্ছে করে আপনার সামনে আসিনি। তারপরেও আমি ক্ষমা পাইনি। হৃদয়ের মতো সাজানো কিছু মুহূর্ত রয়ে গেছে এখানে। 2 দিন পর যখন বাবা বাসায় আসলেন, তখন মা কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে আমার বোনকে গোসল করা অবস্থায় দেখেছে, আজকে আবার ভেজা কাপড়ে দেখেছে। আমি যদি ওর নিজের মা হতাম, তাহলে কি আমার বোনের সাথে এই নোংরা কাজটা করতে পারতো বলো তুমি? বাবা মায়ের চোখের পানি বিশ্বাস করেছিল কিনা জানি না, আমাকে শুধু বলেছিল, এসব করেছিস নাকি? আমি বলেছিলাম, ভুল করে ভেজা কাপড়ে দেখে ফেলেছি। তবে কিছু বলার আগেই বাবা আমাকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি মায়ের বোনকে গোসল করা অবস্থায় দেখিনি, এটুকু বলার সুযোগও বাবা আমাকে দিয়েছিলেন না। সেদিন মায়ের পা ধরে কান্না করেছিলাম, বলছিলাম, আমাকে বাসা থেকে বের করে দাও, সমস্যা নেই, আমি খুশি মনে চলে যাব, কিন্তু এরকম খারাপ একটা অপবাদ আমাকে দিও না। কেউ আমার কথা শোনেনি সেদিন। খালি হাতে বাসা থেকে বের হয়ে এসেছিলাম। 13 বছর বয়স থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়। মামাদের বাড়িতে 1 বছরের মতো ছিলাম। সেখানে বেশি দিন টিকতে পারিনি। মাঝে মাঝে বাবার কাছ থেকে আমি টাকা নিতাম। বাবার কাছ থেকে টাকা নিতে অনেক খারাপ লাগতো, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক টাকার দরকার। আমি যখন বাবার কাছ থেকে টাকা নিতাম, তখন নিজের প্রতি অনেক ঘৃণা হতো। তারা আমাকে এত অপমান করলো, আর আজ তাদের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। হঠাৎ করে দেখলাম একটা রিক্সা আমার পাশে এসে থামলো। চেয়ে দেখলাম তানিয়া। এই মেয়েটা আমার জীবনের অনেক মূল্যবান জায়গায় জুড়ে রয়েছে। ভার্সিটিতে একমাত্র এই মেয়েটার সাথেই আমি মিশতাম, কথা বলতাম। আমার সাথে কেউ মিশতে চাইতো না, কারণ আমার টাকা ছিল না, স্মার্ট ছিলাম না, ছাত্র ভালো ছিলাম না, সবসময় একা একাই থাকতাম। কিন্তু আমার একাকিত্বটাকে কিছুটা হলেও দূর করেছিল তানিয়া নামের মেয়েটা। আমিনুল, তুমি রিক্সায় উঠে এসো। সরি, তোমার বিয়েতে আসতে পারিনি। ইটস ওকে। তোমার বউ কোথায়? বাসায়। তোমার বউকে ভালো করে রান্নাবান্না করতে বলো। বলো তোমার আরেকটা বউ আসছে। তানিয়ার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তাকে নাও বলতে পারবো না।
আবার বাসায় নিয়ে যেতেও পারবো না। কিছুক্ষণ পর যখন তানিয়া বলল, আজ না, অন্য একদিন আমি আর আমার স্বামী তোমার বাসায় গিয়ে তোমার বউকে দেখে আসবো, আজ তুমি আমার বাসায় যাবে, তখন প্রশান্তির একটা শ্বাস নিলাম। কারণ আমি ভেবেছিলাম তানিয়া হয়তো আমার বাসায় যাবে। তানিয়ার বাসায় গিয়ে কেন জানি খুব খারাপ লাগলো। তবে তানিয়া আর তানিয়ার হাজব্যান্ডকে দেখে অনেক ভালো লাগলো, কারণ তারা আমার সামনেই দুজন দুজনের হাত ধরে বসেছিল। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আফসোস, নাদিয়া যদি একটু মায়া নিয়ে কখনো 1 সেকেন্ডের জন্য আমার হাতটা ধরতো, তাহলে হয়তো আমার জীবনের সমস্ত বেদনা আমি ভুলে যেতাম। আজ নাদিয়ার জন্মদিন। জন্মদিনে আমার কোনো বন্ধুকে সে দাওয়াত দেয়নি। সে হয়তো আরও খুশি হতো যদি তার জন্মদিনে আমি না থাকতাম, কিন্তু সবার দিকে তাকিয়ে থাকতে হয়েছে। এমনও তো হতে পারতো নাদিয়া আমাকে পাশে নিয়ে কেক কাটতো, আমি তার হাত ধরে তাকে কেক কাটাতাম। প্রথম আমাকে সে খাইয়ে দিত, তারপর দুষ্টুমি করে আমি তার নরম গালে একটু ছুঁয়ে দিতাম। কিন্তু এরকম কিছুই হলো না। নাদিয়া তার বান্ধবীদের সাথে নিয়ে কেক কাটছে, সে আমাকে তার পাশে ডাকেনি, আমিও ইচ্ছা করে যাইনি। হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে। পৃথিবীর সব পুরুষই এক, যখন তারা বউয়ের ভালোবাসা পায় না তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেরে বাইরের মেয়েদের সাথে রিক্সা চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে তার বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলছে, তখন আর ঠিক থাকতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে কষে একটা চর বসিয়ে দিলাম। চর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু জানতাম না। না জেনে তুমি একটা মেয়ে সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে। আসলে তোমার ভেতরটা পচে গেছে। তোমার শুধু বাইরের দিকটাই সুন্দর, ভেতরে অনেক আবর্জনা জমে গেছে। যদি পারো ভেতরটাকে সুন্দর করো। নাদিয়াকে কথাগুলো বলা একদমই ঠিক হয়নি। সে না হয় না বুঝে কিছু কথা বলে ফেলেছে, তাই বলে আমি তার সাথে এত খারাপ ব্যবহার করলাম। জানলায় দাঁড়িয়ে যখন এসব ভাবছিলাম তখন নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য তাকে তার বান্ধবীদের সামনে অপমানিত হতে হলো। তার 20 বছরের জীবনে হয়তো আজকের জন্মদিনটাই সবচেয়ে খারাপভাবে উদযাপন করা হলো। তাকে সবার সামনে অপমানিত হতে হলো, অথচ আজকে এই দিনটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ জন্মদিন হতে পারত। শহরটা নীরব হয়ে এসেছে, সবাই চলে গিয়েছে, বাড়িটা ফাঁকা হয়ে গেছে। নাদিয়া আমার সাথে কোনো কথা বলল না। এমনিতেও খুব একটা কথা বলে না সে আমার সাথে, সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। কতদিন আমি অফিস থেকে বাসায় ফিরেছি তার সাথে ডিনার করব বলে, কিন্তু কোনোদিন করা হয়নি। সে আমার জন্য কোনোদিন অপেক্ষা করেনি। কোনোদিন তার সাথে ব্রেকফাস্ট করব বলে সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু সে আমার সাথে খেত না। আমি চলে যাওয়ার আগে সে ঘুম থেকে উঠত না, আমি যাওয়ার পরে সে সকালের খাবার খেত। বিয়ের পর থেকে আমরা এক বিছানায় ঘুমালেও আমাদের মাঝখানের দূরত্বটা দিন দিন বেড়েই চলেছিল, সেটা হোক বাস্তব জীবনে কিংবা বিছানায়। প্রথম দিকে আমাদের মাঝে শুধু একটা নরম তুলতুলে কোলবালিশের ব্যবধান থাকতো। আস্তে আস্তে সে ব্যবধানটা বাড়তে থাকে। একসময় দেখা যায় মাঝখানে কোলবালিশ না হলেও সমস্যা নেই, খাটের দুই পাশে দুজন দুই দিকে মুখ ঘুরিয়ে ঘুমাতাম। কখনো কেউ কারোর দিকে তাকাতাম না। আমি তাকাতাম না লজ্জায়, সে তাকাতো না হয়তো ঘৃণায়। অথচ এমনও তো হতে পারতো আমাদের মাঝে কোনো দূরত্ব থাকতো না, সেন্টিমিটার পর্যন্ত ব্যবধান থাকতো না। একজন একজনকে জড়িয়ে ধরে পরম মমতায় হাজার হাজার রাত কাটিয়ে দিতাম। কিন্তু এমন কিছু শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। আজকে হয়তো নাদিয়া মাঝখানের দূরত্বটা কমানোর জন্য কোলবালিশ দিতে ভুলে গিয়েছে। না দিলেও কিচ্ছু হবে না, সে জানে। কারণ আমাদের মাঝে এতটা দূরত্ব আর অভিমান সৃষ্টি হয়েছে যে সামান্য কোলবালিশটা সরালেই সেটা ঠিক হয়ে যাবে, এটা ভাবা ভুল। মেয়েটার ঘুম অনেক পাতলা। মেয়েটাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। আমার যেখানে ঘুম আসতে 30 থেকে 40 মিনিট লেগে যায়, কোনো কোনো দিন 2-3 ঘন্টাও লেগে যায়, তবুও ঘুম আসে না। কিন্তু এই মেয়েটা সবার থেকে আলাদা। বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। ভেবেছিলাম অন্ততপক্ষে আজকে সে এত তাড়াতাড়ি ঘুমাতে পারবে না, কারণ তার মনটা আজ ভালো না। আর মন ভালো না থাকলে ঘুমও সহজে আসবে না। কিন্তু না, অন্য দিনের মতো আজকেও সে খুব কম সময় ঘুমিয়ে পড়ল। আমার সামনে একটা মেয়ে ঘুমিয়ে আছে। আমি পৃথিবীর সমস্ত মমতা ভরা ভালোবাসা নিয়ে তার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর আর নিষ্পাপ মানুষটা আমার সামনে ঘুমিয়ে আছে। ইচ্ছা করছে তার কপালে একটু ছুঁয়ে দেই। সিনেমা উপন্যাসে তো অনেক সময় ভালোবাসার মানুষকে জোর করে ভালোবাসে, জোর করে আদায় করে। প্রথমে রাগ করলেও পরে ঠিকই আদরটা পেতে মরিয়া হয়ে ওঠে। সমস্ত রাগ অভিমান ভুলে দুজন দুজনকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। ইচ্ছে করছে আমার সামনে থাকা শুয়ে থাকা মেয়েটাকে অমৃতের মতো নরম ঠোঁটে চুমু খাই। কেমন ভাববে নাদিয়া যখন দেখবে এমন একজন মানুষ তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। তারপর হয়তো আমাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দিবে, কয়েকটা থাপ্পড় মারবে, গালাগাল করবে, আরও অনেক বেশি ঘৃণা করতে থাকবে। এসবের পরেও কেন জানি নিজেকে সংযত রাখতে পারছি না। তার ওই ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। অনেক কষ্টে নিজেকে এসবের থেকে সংযত রাখলাম। তার বাহিরের সৌন্দর্যের সাথে ভেতরের কোনো মিল নেই। বাইরে যতটা না সুন্দর, ভেতরটা হয়তো এত সুন্দর না।
আফসোস, ভেতরটা যদি এত সুন্দর হতো। পৃথিবীর সব মানুষই বলবে বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখা যায় সবাই সৌন্দর্যের পূজারী, বাইরের সৌন্দর্যটাকে আমরা বেশি প্রাধান্য দিই। আমিও দিয়েছি। ওই পৃথিবীতে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের স্বামী স্ত্রী দেখতে অনেক সুন্দর, কিন্তু তবুও তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। দুঃখ বেদনা তাদের জীবনটাকে ঘিরে ফেলে। একজন আরেকজনের প্রতি ভুল বোঝাবুঝি হয়েই শেষমেশ জীবনটা পার করতে হয়। আমি এমন অনেক মানুষকে চিনি যাদের বউ অনেক সুন্দরী। তারা তাদের বউকে নিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষ হা করে তাকিয়ে থাকতো। এমন অনেককে জানি আমি যারা নিজের থেকে, নিজের বাবা মায়ের থেকে নিজের সুন্দরী বউকে বেশি ভালোবাসতো। বউয়ের মন রক্ষার জন্য নিজের মাকে কষ্ট দিতে একবারও ভাবতো না। এত ভালোবাসার পরেও দেখা যেত তাদের সুন্দরী বউ তাদেরকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছে। এমন অনেক পুরুষকে চিনি যারা ঘরে সুন্দরী বউ থাকার পরেও প্রতি রাতে পতিতালয়ে রাত কাটায়, ভালোবাসা খুঁজে বেড়ায়। আবার এমন অনেক পুরুষকেও আমি চিনি যাদের বউ আহামরি কোনো সুন্দরী না, দেখতেও খুব একটা ভালো না, তবুও তারা নিজের বউকে নিয়ে সুখে থাকে। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনেক সুন্দরী মেয়ের চেয়ে শ্যামলা কালো বর্ণের মেয়ে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে যায়। নিজের সৌন্দর্য নিয়ে অনেক সুন্দরী তাদের স্বামীকে মুগ্ধ করতে পারেনি, অথচ সৌন্দর্য না থাকার পরেও স্বামীকে নিজের প্রতি মুগ্ধ করেছে অনেক মেয়ে। আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করলেও সেটা মানি না। আমরা জানি জীবনে সুখী হতে হলে সুন্দর চেহারার মানুষের চেয়ে সুন্দর মনের মানুষের দরকার। বাইরের সৌন্দর্য না দেখে ভেতরটাকে দেখা উচিত, কিন্তু আমরা কেউ সেটা করি না। কথায় আছে, বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। ঘন কালো হরিণীর মতো মায়াবী চোখের প্রেমে পড়তে পারি আমরা, বোচা নাকের প্রেমে পড়তে পারি, অমৃতের মতো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য কারো প্রেমে পড়তে পারি, আকর্ষণীয় ফিগার দেখে জীবন সাথী হিসেবে কল্পনা করতে পারি, কিন্তু মানুষের ভেতরে যে একটা সুন্দর মন থাকতে পারে সেই জিনিসটা আমরা কেউ খুঁজি না। ভেতরের সৌন্দর্য দেখে আমরা কারো প্রেমে পড়তে রাজি না। আমাদের কাছে দেহের সৌন্দর্যটাই আসল। অফিস থেকে ফেরার পথে ফুটপাতে চোখ পড়তে একটা জিনিস চোখের সামনে ভেসে ওঠে। এক বৃদ্ধ ফুটপাতে বসে এক জাতীয় পিঠা ভাজছেন। তার বৃদ্ধ বউ তাকে অনবরত সাহায্য করে যাচ্ছেন। কোনো ক্লান্তি নেই, কোনো রাগ নেই, দুজন দুজনের উপর। আমি সেখান থেকে একটা পিঠা নিয়ে বৃদ্ধ লোকটার সাথে কিছু কথা বলে বাসার দিকে রওনা হলাম। অনেক বেশি অবাক হলাম যখন জানতে পারলাম প্রায় 40 বছর ধরে এই ফুটপাতে এভাবে পিঠা বিক্রি করে বেঁচে আছেন তারা। এই দীর্ঘ 40টি বছরে তাদের জীবনে হয়তো অনেক ঝড় ঝাপটা এসেছে, রাগ অভিমান হয়েছে দুজনের মাঝে, কিন্তু কখনো তারা কেউ কাউকে ছেড়ে যায়নি। এটাই বুঝি রিয়েল লাভ। অথচ আমরা 1 বছর প্রেম করেই বলে বেড়াই ছেলেটাকে কিংবা মেয়েটাকে সত্যি ভালোবাসি আমি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। রাত জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমার। বলো। আমার ডিভোর্স চাই। এখন কি আমরা ডিভোর্স থেকে ভালো আছি? আমি আপনার থেকে মুক্তি চাই। আমি কি অনেক বেশি জানি তোমাকে? এত কিছু জানি না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি কিছু বললাম না। যে মানুষটা কখনো আমার ছিল না তাকে হাজার চেষ্টা করে আটকানো যাবে না। যে চলে যাবে সে যাবে, তাকে শত চেষ্টা করে ফেরানো যাবে না। আমি ভেবেছিলাম দেরিতে হলে নাদিয়া আমাকে ভালোবাসবে, আপন করে নেবে, নিজের স্বামী হিসেবে মেনে নেবে। তার সাথে প্রায় 1 বছর ছিলাম। সে আমাকে জানতে পারেনি, বুঝতে পারেনি, হয়তোবা কখনো আমাকে বুঝতেই চায়নি। ইচ্ছে করলে তার সাথে আমি সবকিছু করতে পারতাম। সে আমার বিয়ে করা বউ। আমি যদি চাইতাম জোর করে তার সাথে নিজের অধিকারটা আদায় করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছিলাম সে আমার প্রতি মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে মুগ্ধ করতে পারিনি। তার জন্য নিজের প্রিয় অভ্যাসগুলো ত্যাগ করেছিলাম আমি। যেদিন জানলাম সে নেশা করা পছন্দ করে না, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেদিনে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। যখন জানতে পারলাম তার গোলাপ ফুল খুব পছন্দের, তখন নিজের পছন্দের কদম ফুলটাকে অপছন্দ করতে লাগলাম। অথচ খুব করে মনে প্রাণের স্বপ্নে দেখেছিলাম আমি যাকে ভালোবাসবো, যাকে আমি আমার রাজকন্যা বানিয়ে নিজের রাজত্বটা লিখে দিব, তাকে কোনো এক পরন্ত বিকেলে একগুচ্ছ কদম ফুল হাতে ভালোবাসার আবেদন জানাবো। কিন্তু আমার স্বপ্নটা সত্যি হয়নি। দীর্ঘ 24টা বছর ধরে নিজের জীবনের জমানোর সমস্ত অনুভূতি দিয়ে আমার ভালোবাসার রাজকন্যা, আমার হৃদয়ের রানী, যার জন্য আমি শত শত কবিতা লিখেছি, যে কবিতাগুলোর প্রতি কোনায় কোনায় আমার ভালোবাসার চিহ্ন রয়েছে, আমার অনুভূতিগুলো সব আমি আমার কবিতার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইচ্ছে ছিল কোনো এক চাঁদনি রাতে আমার লেখা কবিতাগুলো তাকে উপহার দেব। সে খুব বেশি অবাক হবে তখন। আমার জন্য একজন মানুষ এত এত অনুভূতি নিয়ে, এত এত ভালোবাসা নিয়ে 500 এর বেশি কবিতা লিখেছে। যখন সে এটা জানতে পারবে তখন তার চোখে পানি চলে আসবে। সে কিছুক্ষণ মায়া কান্না করবে, তারপর হঠাৎ করে পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরবে আমাকে। কিন্তু যেদিন তাকে আমি বলেছিলাম তোমাকে নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, এরকম অনেক কবিতা তোমাকে নিয়ে লিখেছি আমি, তখন সে রাগ করে বলেছিল তার নাকি এসব কবিতা ভালো লাগে না। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার লেখা শত শত কবিতা জলে গিয়েছে। আমার কবিতাগুলোর কোনো মূল্য তার কাছে নেই।
সে সাহিত্য ভালোবাসে না, সাহিত্যের বিপরীত সে। সেদিন আমি সাহিত্য থেকে দূরে সরে আসি। যার জন্য এত এত অনুভূতির জন্ম হয়, সে মানুষটাই যদি আমার অনুভূতিগুলো বুঝতে না পারে, তাহলে এসব কবিতা দিয়ে কি হবে? আজ নাদিয়াকে কাগজে কলমে ডিভোর্স দিয়ে দিলাম। সে চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি তাকে মুক্তি দিই, আমিও সেটাই করেছি। সে যখন চলে যাচ্ছিল তখন তাকে নিজের সমস্ত আবেগ দিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু সে আর আমার আবেগটা বুঝতে পারেনি। আমার আবেগটা তার কাছে হাস্যকর মনে হয়েছিল। তাকে যখন বললাম, সত্যি আমি চেয়েছিলাম তোমার হতে, কিন্তু আমি পারিনি। তোমার অপছন্দনীয় জিনিসগুলো আমি ত্যাগ করেছিলাম, অথচ তোমার পছন্দনীয় জিনিসগুলোই আমার খুব পছন্দের ছিল। আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম শুধু তোমার জন্য, তোমাকে আপন করে পাওয়ার জন্য, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যখন বুঝতে পারলাম আমার আমিটাকেই তোমার পছন্দ না, তখন আর চেষ্টা করিনি। আমার কোনো কিছু ভালো না লাগলে সেটা হয়তো আমি বদলে ফেলতে পারবো, কিন্তু তোমার তো আমাকেই পছন্দ না। আমার আমিটাকে কিভাবে বদলাবো বলো? যেখানে যাও, যেভাবেই থাকো, যার সাথে থাকো, সবসময় ভালো থেকো। আমার কথাগুলো তার হৃদয়ে দোলা দিতে পারেনি, তার অনুভূতিতে আঘাত হানতে পারেনি। সে কিছু না বলে আমার কাছ থেকে বিয়ে নামক পবিত্র বন্ধনটা ছিন্ন করে আমার বৃত্তটাকে একলা রেখে চিরদিনের জন্য চলে গিয়েছিল নতুন কোনো বৃত্তের সন্ধানে। অথচ আমি তাকে আমার বৃত্তটার কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলাম। কেন্দ্র ছাড়া যেমন কোনো বৃত্ত কল্পনা করা যায় না, তাকে ছাড়াও আমাকে কল্পনা করতে পারতাম না। কিন্তু আমার বৃত্তটা তার কাছে শিকলবেরি মনে হয়েছিল, তাই চলে গিয়েছে নতুন কোনো বৃত্তের খোঁজে। যাওয়ার সময় শুধু ভদ্রতার খাতিরে বলেছিল, ভালো থাকবেন। তখন খুব করে বলতে ইচ্ছা করছিল, যে মানুষটা ভালো রাখার দায়িত্ব রেখে নিতে পারেনি, সে মানুষটার মুখে এই কথাটা শোভা পায় না। কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে বলতে পারিনি। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না, কষ্ট হলেও বেঁচে থাকে। আমিও ছিলাম। আমি আবার লেখালেখিতে মনোযোগ দিই, তবে আমার এবারের লেখাগুলো বিরহ কেন্দ্রিক হয়। আমার যখন খুব খারাপ লাগতো, একাকিত্ব অনুভব করতাম, তখন অবনী নামের একটা মেয়েকে ফোন দিতাম। তার সাথে কথা বললে আমার কেন জানি অনেক ভালো লাগতো। মেয়েটা আমার গল্প পড়তো নিয়মিত, আমার কবিতাগুলো অনুভব করত। সেখান থেকে মেয়েটার সাথে পরিচয়। আমার স্বপ্নের রাজকন্যাকে অনুভব করে যে কবিতাগুলো লিখেছিলাম, তার থেকে দু একটা কবিতা মাঝে মাঝে অবনী নামের মেয়েটাকে আমি শোনাতাম। সে মুগ্ধ হয়ে শুনত। যেমনটা আমি আমার রাজকন্যাকে মুগ্ধ করতে চাইতাম, তেমনভাবে সে মুগ্ধ হতো। একসময় বুঝতে পারলাম এই অবনী নামের মেয়েটার কারণে আমি নাদিয়া নামের মেয়েটাকে ভুলে গিয়েছি। আমার এখন নাদিয়ার কথা মনে হয় না। আমি যে অবনী নামের মেয়েটাকে ভালোবাসি সেরকম কোনো কিছুও না। তবে মেয়েটা আমার ভেতরটাকে বুঝে, আমার কবিতার অস্তিত্বগুলো অনুভব করতে পারে। একদিন হঠাৎ করে দেখি বইমেলায় আমার একটা কবিতার বই বের হয়েছে। আমি খুব অবাক হই, কারণ আমার লেখা কবিতাগুলো তো আমি কাউকে দেই নাই। তাহলে এটা কিভাবে হলো? তখন জানতে পারি অবনী নামের মেয়েটা আমাকে না জানিয়ে তাকে শোনানো আমার কবিতাগুলো বই আকারে বের করেছে। আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে না জানিয়ে এরকমটা করা উচিত হয়েছে, তখন সে একটু অভিমানী কণ্ঠে বলেছিল, বললে কি আর আপনি বই বের করতে দিতেন? আমি চেয়েছি আপনার কবিতাগুলো মানুষ পড়ুক, মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে। আমার কবিতার বইটা ভালো সাড়া পায়। কখনো ভাবিনি পাঠকরা এত পছন্দ করবে আমার কবিতাগুলো। এসবের জন্য অবনী নামের মেয়েটাকে ধন্যবাদ জানাই। তার সাথে দেখাও করি। সে হয়তো ৮-১০টা মেয়েদের মতো অত সুন্দর না, তবে তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। ১ বছর পর কোনো এক কুয়াশা ভেজা সন্ধ্যায় বেলকনিতে দাঁড়িয়ে অবনী নামের মেয়েটার কথা ভাবছিলাম। মেয়েটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমার খারাপ সময়ে তো পাশে থেকেছে। কে জানতো আর কয়েকদিন পর আমি তাকে বিয়ে করে নিজের করে নিব। আমি জানি বিয়ের পরেও সে আমাকে আগের মতোই ভালোবাসবে। এমন সময় হঠাৎ করে চেয়ে দেখি নাদিয়া এসেছে। এমন সময় তাকে দেখে একটু অবাক হলাম। এতদিন পর? এই 1টা বছরে আমি নিজেকে চিনেছি, জেনেছি। কয়েকটা ছেলের সাথে কথা বলেছি বিয়ে করব বলে, কিন্তু হয়নি। সবাই ভোগ করতে চেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে। কাপুরুষের অসমর্থতার স্পর্শে হয়তো মুগ্ধ হতে পারোনি, তাই চলে গিয়েছিল। আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারিনি। এটা বলবো না যে সবসময় আপনাকে মনে করেছি, তবে আমার মনে হয়েছে আমার ভালো থাকার জন্য আপনাকে দরকার। আপনার মতো করে আমাকে কেউ ভালো রাখতে পারবে না। অনেক পরে হলেও আমি বুঝেছি, আমরা কি আবার এক হতে পারি না? তোমার ওপর আমার কোনো রাগ নেই, অভিমান নেই, তবে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর আগের মতো নেই। আমার সাথে থাকলেও আগের মতো তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমার থেকে অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে। আমি অন্য একজন মানুষকে কথা দিয়েছি, তাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নেব। নাদিয়া এই প্রথম আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। সে হয়তো আমাকে না পাওয়ার জন্য আফসোস করছে। আমরা মানুষগুলো এমন, যখন একটু ভালোবাসার জন্য কেউ দিনরাত প্রার্থনা করে, তখন আমরা তাকে পাত্তা দিই না। কিন্তু একসময় সেই মানুষটাই যখন অন্য কারো হয়ে যায়, তখন তাকে না পাওয়ার জন্য আফসোস করি, যেমনটা নাদিয়ার হচ্ছে। নাদিয়া জল ভরা চোখে চলে যায়। আমি তার যাওয়ার পথে চেয়ে থাকি। অবনী আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমি তার নরম হাতে হাত রেখেছি। কাল তো আমাদের বিয়ে, বাসরাতে কি করবে ভেবেছ?
কিছুই করব না, তবে তোমাকে ঘুমাতে দিব না, সারা রাত জাগিয়ে রাখবো। অসভ্য। সারা রাত জাগিয়ে রেখে আমাকে কষ্ট দিতে বুঝি তোমার ভালো লাগবে? কষ্ট দিব কেন? আমার কবিতাগুলো তোমাকে শোনাবো, যেগুলো আজ পর্যন্ত কাউকে শোনায়নি। আমার স্বপ্নের রাজকন্যার জন্য জমা করে রেখেছি। আমি বুঝি তোমার স্বপ্নের রাজকন্যা? আমাদের বাসর রাতটা হবে অন্য সবার থেকে আলাদা। না ঘুমিয়ে কাটাবো, ইতিহাস হয়ে যাবে। এই রাতে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জামাই তার বউকে সারা রাত কবিতা শুনিয়েছে। অবনী কিছু বলে না, আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। এটা কি করলে? কি করলাম? চুমু খেলে কেন? খেলেই যদি ঠোঁটে চুমু খেলে কি হতো? তুমি আসলে অনেক অসভ্য। আমি তো এটাই চেয়েছি, কেউ একজন ভালোবেসে অভিমানী কণ্ঠে বলুক, তুমি এত অসভ্য কেন? ভালোবাসার মানুষের জন্য তো একটু একটু অসভ্য হওয়াই যায়। আমারও এখন অসভ্য হতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছি না।